ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্প্রতি গোটা পশ্চিমবঙ্গের যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী কিন্তু অনেকেই, বিশেষ করে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার বান্ধবীর বাড়ি থেকে যে 50 কোটি ঊর্ধ্বে টাকা পয়সা সোনা গয়না পাওয়া গেছে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি হাজতবাস পর্যন্ত করছেন, এবং তার পরবর্তী একাধিক ক্ষেত্রে আমরা একাধিক দুর্নীতি, বেনিয়ম, অনিয়ম দেখেছি। এবং স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, মহামান্য ডিভিশন বেঞ্চে কোথাও গিয়ে 26,000 চাকরি বাতিল করে দেওয়া হয়, এই মর্মে 17 রকম দুর্নীতি বা ঘেরাটোপে এই গোটা নিয়োগ প্রক্রিয়া বিদ্ধ রয়েছে এবং সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে এবং পুঙ্খানুপুঙ্খ শুনানি চলছে। একাধিক কার্যত বিষয়গুলো উঠে আসছে এবং সেই বিষয়গুলোই একের পর এক কিন্তু বিস্ময় সৃষ্টি করেছে যে একটি নিয়োগ প্রক্রিয়ায় এত রকমের দুর্নীতি কী করে হয়, এবং যেখানে গিয়ে যে নিয়োগ কর্তা বা নিয়োগ অধিকর্তা যারা, অর্থাৎ যে স্কুল সার্ভিস কমিশন, তারাই বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারছে না, তাদের কাছে অ্যাকচুয়ালি উত্তর নেই, কারণ ফ্রড হয়েছে এবং সেখানে দুর্নীতি হয়েছে। যোগ্যদের বাঁচিয়ে তো সেই প্যানেল আদৌ রক্ষা করতে পারবে কিনা সুপ্রিম কোর্ট, সেটাই এখন দেখার। তার কারণ সত্যিই প্যানেলের মধ্যে অনেকেই যোগ্য রয়েছেন। তো তেমনি আরেকটা পাশাপাশি যদি আমরা নিয়োগ প্রক্রিয়া 2016 সালেরই দেখি, সেটা হচ্ছে প্রাথমিক একটা হিউজ রিক্রুটমেন্ট, গোটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় নিয়োগ প্রক্রিয়া, যেটা কিনা 42,949 নিয়োগ প্রক্রিয়া। তো সেখানে কি যোগ্যরা নেই? না, যোগ্যরা আছেন, সেক্ষেত্রে যোগ্যরা আছেন। তো আমাদেরও দাবি থাকবে যে যোগ্যদের চাকরি বাঁচিয়ে দিয়ে, আর সেক্ষেত্রে অযোগ্য যারা আছে তাদেরকে কিন্তু এই প্যানেলে তাদেরকে আর ঠাঁই দেওয়া বা রাখা যাবে না। হটেভার 5-7 বছর 7-8 বছর চাকরি করেছে ব্যাস ওইটুকুই, তারপরে এদেরকে আর প্যানেলে রাখা যাবে না। তো যদি আমরা এসএসসির ক্ষেত্রে যদি আমরা দেখি যে 17 রকম দুর্নীতি, এর আগে আমরা একাধিক ভিডিও আমরা করেছি, তো প্রাথমিকের কিন্তু তেমন একটা জিনিস হতে চলেছে। তার কারণ একদম এসএসসি রাস্তা ধরেই মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চ কিন্তু এই রাস্তায় হাঁটবে। তো 17 রকম দুর্নীতি কি আছে আমরা একটু দেখি গোটা বিষয়টা। এসএসসি ম্যাটার ওএমআর একটা বড় ফাংশন কাজ করছে, সেক্ষেত্রে এসএসসি ম্যাটারে কিন্তু ওএমআর আছে স্ক্যান কপি, সেটা হয়তো এবার যেখান থেকেই কালেক্ট করা হোক না কেন, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু ওএমআর এর স্ক্যান কপি নেই, শুরু থেকেই নেই। অর্থাৎ যে সিকিওনিক যে জাপানিজ মডেলগুলোতে ওএমআরগুলোকে দেখা হয়েছিল, যে 5টা মডেল ছিল, SR 6500, SR 3500 মডেল, সেই মডেলের যে ওএমআর শিট, যেগুলোকে অরিজিনাল ওএমআর শিট স্ক্যান করা হয়েছিল, সত্যি কথা বলতে সেই অরিজিনাল ওএমআর শিট সেখানে ক্যাপচারই হয়নি। অর্থাৎ সেগুলো অনলি ফর কিছু টেক্সট আকারে শুধুমাত্র ওখানে স্টোর হয়েছিল, বাকি কিন্তু কোনো অরিজিনাল স্ক্যান কপি কিন্তু এটা নেই, এবং সেই স্ক্যান কপি ছাড়াই কিন্তু অরিজিনাল ওএমআর কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে বালাসোরে গিয়ে, উড়িষ্যার বালাসোরে গিয়ে। তো এরকম জিনিস যখন সুপ্রিম কোর্টের কাছে যাবে বা ডিভিশন বেঞ্চে যখন উঠবে, তখন এটা নিয়ে কিন্তু বিড়ম্বনায় পড়তে পারেন এই 42,949 যারা চাকরি করছেন তারা। দ্বিতীয়ত মেধা তালিকা প্রকাশে, যেটা সুপ্রিম কোর্টে খুব ক্রুশিয়াল রোল প্লে করছে, যে মেধা তালিকা কোর্টের অবজারভেশন প্রকাশিত হয়েছে। এক্ষেত্রেও একটা মেধা তালিকা প্রকাশ হয়েছে, বাট সেটা অ্যাজ পার রুলস নয়, কারণ 8-5, 8-6 মোতাবেক কোনো তালিকা কিন্তু প্রকাশ করেনি। একটা হ্যাপাজার্ডলি শুধুমাত্র সবাইকে একত্রিত করে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। নিয়োগটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হলেও একটা ইন জেনারেল একটা স্টেট ওয়াইজ তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেখানে কে কোন ডিস্ট্রিক্টে মাইগ্রেট করে গেছেন এগুলো কিছু উল্লেখ নেই। তো সেগুলোতে বিড়ম্বনায় পড়তে হতে পারে, কারণ মেধা তালিকা প্রকাশ না করেই কিন্তু 42,949 এত বড় গোটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু তারা চালিয়ে গেছে। এবং সেই সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে অবজারভেশন, যে একজন প্রার্থী সে পরীক্ষা দিল, সে কি নাম্বার জানতে পারবে না, তো সেই নাম্বার কিন্তু তাকে কোনোদিনই জানানো হয়নি। একাধিক আরটিআই করার পরে কিন্তু তারা নাম্বার জানতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে যেটা আছে রাতের অন্ধকারে SMS পাঠিয়ে নিয়োগ, গোটা ভারতবর্ষে মানে এমন নিয়োগ প্রক্রিয়া আরেকটি নেই যেখানে রাতের অন্ধকারে SMS পাঠিয়ে আপনাকে বলা হচ্ছে আপনি চাকরি পেয়ে গেছেন, যার SMS তার চাকরি। এটা হতে পারে না। তো SMS পাঠিয়ে নিয়োগ প্রক্রিয়া, ইমেল করে নিয়োগ প্রক্রিয়া তারা সংগঠিত করেছে। ফাঁপড়ে পড়বে 42,949 যে নিয়োগ যেটা হয়েছে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল অ্যাপ্রুভ হয়নি। এই কথাটা আমরা তো জোর দিয়ে বলছি কেন, কারণ যে কোনো প্যানেল 2009-এর আপনি যে কোনো প্রাথমিকের প্যানেল ধরে নিন, বা 2022 সালে যে 765 যে ধরনের প্যানেলগুলো আমরা দেখেছি, সেই প্রত্যেকটা প্যানেলের যে পাতা, সেই পাতাগুলোতে কিন্তু প্রত্যেকটা একটা অথরিটির সিগনেচার আছে। সেটা হতে পারে রেকমেন্ডেশন লিস্টের ক্ষেত্রে আপনারা দেখবেন সেক্রেটারি সাইন আছে,
বা তালিকার ক্ষেত্রে হয়তো কারো একটা সাইন আছে, কিন্তু এই যে কিছু তালিকা ভাইরাল হচ্ছে, যে তালিকা মালদা, মুর্শিদাবাদ, আরও বেশ কয়েকটি জেলার প্যানেল কিন্তু মোটামুটি বাইরে এসছে কোনো কারণে। তো সেইখানে সেই প্যানেল কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, তাতে কোনো সিগনেচার কারো নেই, প্রতিটা পেজে কোনো সিগনেচার নেই। তো সেক্ষেত্রে প্যানেলটা অ্যাপ্রুভ হলো কী করে, যেখানে প্রত্যেকটা পাতায় সিগনেচার ম্যান্ডেটরি প্যানেলের ক্ষেত্রে? তো সেটা কিন্তু হয়নি। টেন্ডার ছাড়াই কিন্তু অবৈধ এজেন্সি নিয়োগ করেছে মানিক ভট্টাচার্য। তার কারণ হচ্ছে যে নথিপত্র বা যে আর্গুমেন্টের সময় একাধিক সময় দেখা গেছে যে এসরাই বাসু কোম্পানি, তারা একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তারা এই ধরনের কাজ আগে করতো না, তো তাদেরকে দিয়ে টেন্ডার করানো হয়েছে। আর বিশেষ করে 12 সালে তাদেরকে দেওয়া হলে 16 সালে উইদাউট টেন্ডার, শুধু মুখের কথা দিয়ে তারা কাজ পেয়ে গেছে। তো একটা রাজ্য সরকারি কাজ হচ্ছে, একটা অফিসিয়াল কাজ হচ্ছে সরকারি, তো সেখানে উইদাউট টেন্ডার প্রসিড করা যায় না। তো এসএসসির ক্ষেত্রে লিমিটেড টেন্ডার রয়েছে, এক্ষেত্রে টেন্ডারই হয়নি, শুধুমাত্র তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। 6 নম্বর হচ্ছে 8-5 রুলস না মেনে প্যানেল তৈরি, অর্থাৎ তারা যে প্যানেলটা তৈরি করেছে তারা রিজার্ভেশনটা বোঝেনি, অ্যাজ পার 8-5 তারা পড়েইনি, হ্যাপাজেটলি র্যান্ডমলি মানে আনরিজার্ভ বলতে এরা শুধু জেনারেলি বুঝেছে, তো শুধু জেনারেল দিয়ে আনরিজার্ভটাকে ফিল আপ করে দিয়েছে এবং এসসি ওবিসিকে তারপরে তাদের কোঠায় রেখেছে। তো মাইগ্রেট কাউকে করা হয়নি, এমআরসি ক্যান্ডিডেটকে আনরিজার্ভে ঢোকানো হয়নি, এটা একটা বড় কারণ। রিজার্ভেশনটা টোটালি অমান্য করেছে এরা। 7 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি যে 17 রকম দুর্নীতি যদি আমরা দেখি, তো রিজার্ভেশনটাকে এরা অ্যাকচুয়ালি বোঝেনি। এসরাই বাসু বুঝবেই বা কি করে, এরা তো কোনোদিন এই ধরনের কাজ আগে পরে করেনি। 2012 সালে সেম ঘটনা ঘটেছে, বাট সেই অর্থে যেহেতু জিনিসগুলিকে টোটালি মানে তলে তলে সব করে ফেলা হয়েছে, এর জন্য জিনিসগুলো কোর্টের কাছে আসেনি এবং কারো তথ্য না থাকলে সে কেস করে কি করবে, তো সে তথ্য কোনোদিন বাইরে আসতে দেয়নি মানিক ভট্টাচার্য। কিন্তু 16 ক্ষেত্রে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একাধিক যে ডিরেকশন তিনি দিয়েছেন, তিনি খুঁজে বের করেছেন এসরাই বাসু কোম্পানি কে, কারা, কোথায় কি করছেন। তো এগুলোতে বিভিন্ন মামলাতে ফাইন্ড আউট করে বের করেছেন, যার জন্য জিনিসগুলো এতটা বাইরে এসে, নাহলে এটাও কোনোদিন বাইরে আসতো না বা এই ধরনের মামলা যদি না হতো। এসসি এসটি ওবিসি থেকে জেনারেল কাট অফ বেশি, ভাবতে পারেন একটা রিক্রুটমেন্টের জেনারেল বা আনরিজার্ভ কাট অফ সেটা সংরক্ষিত বিভাগের কাট অফের থেকে বেশি এটা হয়, তাহলে তো এরা সবাই সেখানে ঢুকে যাওয়ার কথা। তো ঢোকানো হয়নি একটি প্যানেলের জায়গা, যেখানে একটি মাত্র প্যানেল হওয়ার কথা সেখানে 12 ধরনের প্যানেল হয়েছে, 12 রকমের প্যানেল হয়েছে, 12টি প্যানেল হয়েছে। আর যেটা কিনা আপনারা জানবেন যে 10 ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছিল তাদের প্রেফারেন্স দেওয়ার কথা ছিল, বাট প্যানেল একটাই হবে, সেক্ষেত্রে প্যানেলেরা 12টি প্যানেল করেছে। দেন 10 নম্বর হচ্ছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হবার পরও নিয়োগ করে গেছে, যে 1 বছর ভ্যালিডিটি। 17 সালে প্যানেল বেরিয়েছে, তো প্যানেল বেরোনি মানে প্যানেলের হিসাবে তো নিয়োগটা হয়েছে, তো 18 সালে সেটা এক্সপায়ার করে যাওয়ার কথা, বাট 18 সালের পরে 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সালে এরা নিয়োগ করে গেছে। তো সেটা নিয়ে ফাপড়ে পড়তে পারে গোটা নিয়োগ প্রক্রিয়া। শূন্য পদ থেকে অতিরিক্ত নিয়োগ, 6টা জেলায় শূন্য পদ থেকে অতিরিক্ত নিয়োগ তারা করে বসে আছে। আর অ্যাজ পার রুলস সুপ্রিম কোর্টে একাধিক বড় বড় জাজমেন্ট রয়েছে, বা রুলস প্রভিশন বলছে যে শূন্য পদে বিজ্ঞপ্তি নোটিফাইড শূন্য পদের থেকে একটি নিয়োগও বেশি করা যাবে না। তো এরা 6 জেলায় কিন্তু অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করে বসে আছে। জেনারেল কাট অফ ক্লিয়ার করার পরে প্রায় 12,000 প্রার্থী, সংরক্ষিত প্রার্থী, তারা কিন্তু চাকরি পাননি এই প্যানেলে, অর্থাৎ জেনারেল কাট অফ ক্রস করে গেছে। ধরেন মালদার কাট অফ হচ্ছে 10.252, সেখানে 20 ছেলেমেয়েগুলো বাইরে বসে আছে, চাকরি পায়নি। এরকম উদাহরণ আমরা আগে ভিডিওতে দেখিয়েছি। দেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এই কথাটা কেন বলছি তার কারণ দেখুন আমার আপনার কথা, এটা কোর্টের অর্ডারে উল্লেখ আছে। জাস্টিস গাঙ্গুলির যে 12ই মের যে অর্ডার, সেই অর্ডারে রীতিমতন এটা উল্লেখ রয়েছে, কারণ ইন্টারভিউর উদ্যোধার কক্ষে নেওয়া হয়েছিল, জাস্টিস গাঙ্গুলি নিয়েছিলেন এবং সেখানে বহু ইন্টারভিউর এসে বলেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বা অ্যাপটিটিউড টেস্টের মানেটা বোঝেননি বা আলাদা করে সেরকম কিছু করানি। তো সেক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এটা অ্যালিগেশন এই প্যানেলে আছে এবং সেটা কিন্তু অর্ডারে বড় করে ব্যাখ্যাও করা আছে। তো সেটাকে কি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রিভেন্ট করবেন বা রাজ্য সরকার এটা কাউন্টার কি করে করবে, যেহেতু ইন্টারভিউরা বলে দিয়েছে যে আমরা তো নিইনি অ্যাপটিটিউড টেস্ট। একজন যদি বলে থাকে সেটাও তো অনেকটা গুরুত্বপূর্ণ, তো এখানে তো অনেকে বলে দিয়েছে। তো সেটা নিয়েও কিন্তু হাঙ্গামা একটা হবেই প্যানেলে। টেট ফেল করে চাকরি, অর্থাৎ আপনারা জানেন বেশ কিছু সংখ্যক প্রার্থী, যাচ্ছে অমৃতা সেনা ম্যাডামও কিন্তু করেছিলেন যে সিবিআই যে এনকোয়ারি রিপোর্ট দিয়েছে তার বেসিসে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের চাকরি বাতিল করে দেয়, যে তারা না, তাদের টেটের কোনো নথি নেই, শুধু একটা SMS তাদের কাছে এসে বিকাশ ভবন অমুক ফ্লোরে গিয়ে তারা ইন্টারভিউ দিয়ে দিচ্ছে। তো যাই হোক, সেখান থেকে গিয়ে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে টেটের তাদের কোনো নথি নেই, তারা টেটে বসেনি, অথচ তারা চাকরি করছে। আবার তারা পরবর্তী ক্ষেত্রে তাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভও হয়ে যাচ্ছে, তারা 2-3 বছর ধরে চাকরি করে মাইনে তুলছে, তাদের চাকরি বাতিল করে দেয়। পরবর্তী ক্ষেত্রে আবার তারা পুনরায় ফিরে আসে সুপ্রিম কোর্টের দৌলতে, যে হোয়াটএভার, টেট ফেল করে কিন্তু অনেকে চাকরি করছেন, পরীক্ষায় না বসে অনেকে চাকরি করছেন, যে পরীক্ষায় রীতিমতো বসেনি। এমনও কিন্তু জিনিস এই প্যানেলের মধ্যে রয়েছে। মিথ্যা কাট অফ প্রকাশ হয়েছে 23/5/2023 তারিখে, প্রায় প্যানেল বাতিল হওয়ার পরে, প্রায় 32,000 শিক্ষক শিক্ষিকার নন টেটের চাকরি বাতিল হওয়ার পরে কিন্তু মিথ্যা একটা কাট অফ প্রকাশ হয়েছে, কারণ প্রত্যেক জেলায়
এতটাই গরমিল, কারণ ও তার কাট অফের নিচে অনেকে চাকরি করছেন, তার ভুড়ি ভুড়ি তথ্য প্রমাণ কিন্তু রয়েছে। 28/11/2022 তারিখের বাইরে বহু ইন সার্ভিস প্রার্থী রয়েছে, তারা মামলা করেছে হাইকোর্টে যে 28/11/2022 তারিখে যে তালিকা আপনি দিলেন, যেখানে গিয়ে একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকা দেওয়ার কথা, সেখানে একটা স্টেট ওয়াইজ তালিকা দিয়েছেন, তো এই প্যানেলে আমরাও আছি, আমাদেরও চাকরিটা দিতে হবে, কারণ চাকরি তো আমরা করছি অলরেডি, তা আমাকে প্যানেলভুক্ত করতে হবে। মান্দার সাহেবের ঘরে এই ধরনের একটা মামলা ছিল 78 জনের, যে আমরাও এই প্যানেলে চাকরি পেয়েছি, আমরা কি করে এই লিস্টে বাইরে থেকে গেলাম। তো সেক্ষেত্রে কত সংখ্যক প্রার্থী তারা বাইরে রয়ে গেছে, এই প্যানেল একটা যেটা বের করেছে, যেটা ব্রেকআপ অফ স্কোর তালিকা বের করেছে, তার বাইরেও বহু প্রার্থী তারা কিন্তু চাকরি করছেন, তারা মামলা করেছেন আমাদের এই প্যানেলটার মধ্যে নিয়ে আসুন। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে। 14-16 ব্যাচেরও কিছু ফান্ড আছে। তো এই ছিল 17 রকমের দুর্নীতি। ধন্যবাদ সকলকে।